So, sentence practice with may and might. How can we use these verbs in English sentences? I'll show you that things. So, first of all, here you can see কোনো কাজের অনুমতি দেয়া বোঝালে মে সাবজেক্টের পরে বসে, সাবজেক্ট প্লাস মে, এরপরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম আমার হয়ে থাকে, যেহেতু মে একটা মডাল অক্সিলারি ভার্ব। অর্থাৎ অনুমতি দেওয়া বোঝাতে পারমিশন অর্থে আমার মে ভার্বের ব্যবহার হয়। পারমিশন অর্থে আমাদের লেট লেট ভার্বেরও ব্যবহার করা যায়, বাট সেটা কোথায় হয় আর এইটার কোথায় হয় একটু বুঝতে হবে। যেমন দেখেন, তুমি বইটি নিতে পারো, ইউ মে টেক দ্য বুক। এখন সে যেতে পারে, হি মে গো নাও। সে এখন আসতে পারে, তুমি এখন আসতে পারো, ইউ মে লিভ নাও। এই লিভটার মানে বানানটা এটা না, বানানটা হচ্ছে LEAVE। ইউ মে লিভ নাও। হ্যাঁ। দেন তারা এখন খেলতে পারে, দে মে প্লে নাও। তোমরা এখন বলতে পারো, ইউ মে সেই নাও। অর্থাৎ তুমি কিছু করতে পারো। হ্যাঁ। অনুমতি দেওয়া বোঝাতে আমার এই মে ভার্বের ব্যবহার হয়। এখানে বলছে এ ধরনের অনুমতি দেওয়া বাক্যে আমরা মে এর পরিবর্তে লেট দিয়েও করতে পারি। কিভাবে বোঝার চেষ্টা করে। তাকে ভিতরে আসতে দাও, লেট হিম কাম ইন। তাকে চেয়ারে বসতে বলো, লেট হিম আস্ক টু সিট অন আ চেয়ার। অর্থাৎ এই লেট এটা একটা পজিটিভ ভার্ব। লেট দিয়ে যখন আপনি ইংলিশে সেন্টেন্স তৈরি করবেন, তখন আপনাকে বুঝতে হবে যে অন্য একজনকে দিয়ে মূলত কাজটা করানো হয়। হ্যাঁ। এই জিনিসটা আমি আপনাদের যখন পজিটিভ ভার্ব পড়াবো, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 5টা পজিটিভ ভার্ব আছে, অ্যাসিস্ট্যান্ট মোড অফ পজিটিভ বলা হয়। সেটা হচ্ছে গেট, লেট, হেল্প, মেক অ্যান্ড হ্যাভ। কি কি বললাম? গেট, লেট, মেক, হেল্প অ্যান্ড হ্যাভ। এই ভার্বগুলো অন্যকে দিয়ে কাজ করানোর জন্য ব্যবহৃত হয়। So, এই ভার্বগুলো সম্পর্কে যখন ক্লিয়ার কনসেপ্ট আপনার আসবে, তখন আপনি বুঝতে পারবেন এই লেটের অ্যাকচুয়াল ব্যবহারটা কোথায়। ইভেন শুধুমাত্র লেট ভার্বের উপরেও আমাদের আলাদা একটা টিউটোরিয়াল বা ক্লাস আমার এখানে আছে। তো সেটা আমি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে। এখন মেইনলি যে বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদের, সেটা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন এই জায়গাটাতে। আমার মে ভার্বটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। একটা সিম্পল বিষয় আমাকে বুঝতে হবে, এই ল্যাঙ্গুয়েজের অরিজিনটা আমাকে বুঝতে হবে। মে মানে কি, আমরা কি জানি, মানে অ্যাকচুয়াল মিনিংটা কি। মে মানে পারা। যেমন ক্যান, CAN, ক্যান মানে পারা। আবার এই যে মে ভার্ব যেটার কথা বলছি, এই মে ভার্বের বাংলা অর্থ হচ্ছে পারা। বাট পার্থক্যটা কোথায়? ক্যান অ্যাবিলিটি অর্থে পারা বোঝায়, অর্থাৎ সামর্থ্য অর্থে ক্যান ভার্বের ব্যবহার হয়। আর মে, এই ওয়ার্ডটা পসিবিলিটি অর্থে পারা বোঝায়, অর্থাৎ সম্ভাবনা অর্থে মূলত আমরা ইংলিশে মে ভার্বের ব্যবহার করি। সামর্থ্য অর্থে ক্যান বসে, এবং সম্ভাবনা অর্থে পসিবিলিটি অর্থে আমরা মে এর ব্যবহারটা করি। সো এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে, এই জায়গাটা আমাকে বুঝতে হবে। কেউ মানে কারো কোনো কাজ করার সম্ভাবনা আছে, যেমন ডলি আজ আসতে পারে, ডলি মে কাম টুডে, অর্থাৎ হয়তো সে আসবে। মা আজ গল্পটি বলতে পারেন, মাদার মে টেল দ্য স্টোরি টুডে। আর আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। ক্যানের ব্যবহারটা কোথায় হয়? পারা অর্থে। যেমন আমি 10 কেজি ভার বহন করতে পারি, আমি যদি এরকম একটা কথা বলি, তখন আমার ইংলিশটা কি হবে? আই ক্যান টেক 10 কেজি লোড। আই ক্যান টেক 10 কেজি লোড। সে একটানা 5 মাইল দৌড়াতে পারে। হি ক্যান রান 5 মাইল অ্যাট এ স্ট্রেস। হি ক্যান রান 5 মাইল অ্যাট এ স্ট্রেস। সো দ্যাট ইজ হার অ্যাবিলিটি। তার সামর্থ্য আছে, তার শক্তি আছে, তাই সে পারে। অর্থাৎ সামর্থ্য অর্থে, অ্যাবিলিটি অর্থে ক্যান বসে, আর সম্ভাবনা অর্থে, পসিবিলিটি অর্থে মে ভার্বের ব্যবহার হয়। কোনো ব্যক্তি বা বস্তু কিছু হতে পারে বোঝালে ইংরেজিতে মে বি হয়। যেমন সে একজন লেখক হতে পারে, হি মে বি আ রাইটার। কলমটি দামি হতে পারে, দ্য পেন মে বি কস্টলি। গাছটি লম্বা হতে পারে, দ্য ট্রি মে বি হাই। ঐশী একজন ভালো গায়িকা হতে পারে, ঐশী মে বি আ গুড সিঙ্গার।
নীলু একজন ভালো ডাক্তার হতে পারে, নীলু মে বি আ গুড ডক্টর, নীলু মে বি আ গুড ডক্টর। সো কেউ কোনো কিছু হতে পারে সম্ভাবনা অর্থে পারা বোঝালে এটার ব্যবহার হচ্ছে। এছাড়া দেখেন, কোথাও কিছু হতে পারে বা ঘটতে পারে এইরকম সম্ভাবনা বোঝালে দেয়ার মেবি হয়। আমরা অনেকেই জানি না যে এই দেয়ার এর প্র্যাকটিক্যাল ব্যবহারটা কোথায় বা অ্যাকচুয়াল ব্যবহারটা কোথায়। যেমন আজ পথে বিপদ হতে পারে, দেয়ার মে বি ডেঞ্জার অন দ্য ওয়ে টুডে, দেয়ার মে বি 100 মিটিং ইন দ্য মিটিং আজ, 100 পিপল ইন দ্য মিটিং আজ মিটিং এ 100 লোক থাকতে পারে। আবার এগুলো যখন আমরা নেগেটিভ করবো, দেয়ার মে বি নো, যেমন আজ কোনো ক্লাস নাও হতে পারে, দেয়ার মে বি নো ক্লাস টুডে, দেয়ার মে বি নো ক্লাস টুডে। আজ কোনো সভা নাও হতে পারে, দেয়ার মে বি নো মিটিং টুডে। আজ কোনো সমস্যা নাও হতে পারে, দেয়ার মে বি নো প্রবলেম টুডে। সো এই যে দেয়ার মে বি বা এই যে দেয়ার এর ব্যবহার মূলত কোথায় হয়, ইট বা দেয়ার এর আলাদা একটা স্লাইড আছে, সেটা আপনাকে একটু বুঝতে হবে। আমি সেখানে আমি দেখাবো, দেয়ার এর ক্লাসে আসলে আমি দেখাবো, বাট তার আগে আমি একটু আপনাদেরকে বলি। আমি আগে যখন আপনারা প্রথম দিকে ক্লাস করছেন, প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমি একটা কথা বলতাম, ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স উই নিড আ পার্টিকুলার স্ট্রাকচার। মোস্ট অফ দ্য টাইম ফর মেকিং ইংলিশ সেন্টেন্সেস, ফার্স্ট অফ অল we need to use subject. In the place of subject we can use noun or pronoun. After the subject we use verb. Then in the place of extension we use object, complement or adverbial. But there is another structure of English language, that is it but there plus verb প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। অর্থাৎ দেয়ার এর ব্যবহারটা মূলত কোথায় হয় জানেন, কোনো নির্দিষ্ট একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য আমার মূলত এই দেয়ারের ব্যবহার হয়। মানে কি, এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না। মনে করেন আমি যদি এরকম একটা কথা বলি, মাঠে 3টা গরু আছে। এখন আমরা জানি আছে ইংরেজি হ্যাভ মানে আছে, তো আমি কি এভাবে বলবো, মাঠ আমার সাবজেক্ট মাঠ, যে দা ফিল্ড হ্যাভ 3 কাউ। তাহলে সেন্টেন্সটা এরকম হয় যে মাঠের 3টা গরু আছে। কিন্তু আপনাকে এখানে বুঝতে হবে, গরুগুলো কিন্তু মাঠের না, গরুগুলো মাঠে আছে। অর্থাৎ মাঠ হচ্ছে একটা জায়গা, একটা প্লেস, প্লেস জায়গা। অ্যাডভার্ব, অ্যাডভার্ব কখনো সাবজেক্ট হতে পারে না, একটা সেন্টেন্সের সাবজেক্ট নাউন বা প্রোনাউন হয়। আমি যদি বলি আকাশে অনেক তারা আছে, দ্য স্কাই হ্যাজ মেনি স্টার, এই সেন্টেন্সটা কি আমার হবে, আকাশ, আকাশের তারা না, আকাশে আছে, দ্যাট ইজ দ্য প্লেস। ইট ইজ নট নাউন আর প্রোনাউন, নট সাবজেক্ট। সো এইগুলো কখনো দ্য স্কাই আগে বসবে না, দ্য ফিল্ড আগে বসবে না। হ্যাঁ, আমাদের গ্রামে একটা পোস্ট অফিস আছে, সো আওয়ার ভিলেজ হ্যাজ আ পোস্ট অফিস, এরকম বলবেন না, এটা ভুল সেন্টেন্স। আওয়ার ভিলেজ কখনো সাবজেক্ট হয় না। আওয়ার ভিলেজ আমাদের গ্রামের পোস্ট অফিস। এখন আমাদের গ্রামে আছে, একটা জিনিস আছে, অর্থাৎ কোনো একটা জায়গায়, প্লেসে কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য আমার ইট বা দেয়ার এর ব্যবহার হয়। মনে রাখবেন, এই প্লেস বা অ্যাডভার্ব কখনো সাবজেক্ট হয় না, তো এগুলো সামনে বসবে না। মাঠ, আকাশ, আমাদের গ্রাম, এগুলো জায়গা, অ্যাডভার্ব বা প্লেস। যে এই ধরনের সেন্টেন্স গুলো যখন আপনি ইংলিশে কনভার্ট করবেন, তখনই আপনার ওই দেয়ার এর ব্যবহার করতে হয়। দেয়ার আর 3 কাউস ইন দ্য ফিল্ড, হ্যাঁ, দেয়ার আর মেনি স্টার ইন দ্য স্কাই, দেয়ার ইজ আর পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। অর্থাৎ দেয়ার প্লাস ভার্ব, দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট মূলত ওই পোস্ট অফিস, সাবজেক্ট মূলত ওই গরু, সাবজেক্ট মূলত ওই তারা। ঠিক আছে, এইগুলো আপনাকে বুঝতে হবে। দেয়ার ইজ আ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। তাহলে আমি যদি বলি ঝুড়িতে 10টা আপেল আছে, আমি কি বলবো দা বাস্কেট হ্যাজ 10 অ্যাপল? না, ঝুড়ি আমার জায়গা, প্লেস, ওটা কোনো নাউন না, প্রোনাউন না, সাবজেক্ট না। ঝুড়িতে 10টা আপেল আছে, তাহলে দেয়ার আর 10 আপেল, অর্থাৎ কোনো একটা জায়গায় কোনো কিছু আছে। দেয়ার আর 10 আপেল ইন দ্য বাস্কেট, ইন দ্য বাস্কেট, অর্থাৎ ওই বাস্কেট কিন্তু আমার লাস্টে যাবে, ওটা আমার অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তাহলে একটু বোঝার চেষ্টা করেন দেয়ারের ব্যবহারটা কোথায় হয়। আর কোনো একটা জায়গায় কোনো কিছু হতে পারে, এই মেবি এর ব্যবহারটা হচ্ছে দেয়ার মেবি, দেয়ার মেবি ডেঞ্জার অন দ্য ওয়ে টুডে, there may be 100 people in the meeting. আজ কোনো ক্লাস না হতে পারে, there may be no class today, there may be no meeting today, there may be no problem today. So there এর ব্যবহারটা মূলত এই জায়গাটায় হয়, কোনো একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বা কোনো কিছু হওয়া না হওয়া, এটা বোঝানোর জন্যই এই দেয়ারের ব্যবহার হয়। এছাড়া ডিটেলস ব্যবহার আছে, আমি দেখাবো আপনাদেরকে। এরপর দেখেন, কারো কিছু থাকতে পারে, এই জায়গাটাতে দেয়ার, সরি, মে হ্যাভ হয়। অর্থাৎ মে বি মানে সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকে বা নিজে কোনো কিছু হয়, এইটা বোঝায়। আর হ্যাভ হচ্ছে পজেস করা বোঝায়, সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু আছে, এইটা মেনশন করার জন্য বা এইটা বোঝানোর জন্য মূলত হ্যাভ এর ব্যবহার হয়। কোথায় বা কিসে, আমার কথাটা বোঝেন, সাবজেক্টের
অধিকারে বা মালিকানায় কোনো কিছু আছে, এই জিনিসটাকে মেনশন করার জন্য বা বোঝানোর জন্য হ্যাভ এর ব্যবহার হয়। যেমন ঐশীর অনেক বই থাকতে পারে, ঐশী মে হ্যাভ মেনি বুকস। লোকটির অনেক টাকা থাকতে পারে, দ্য ম্যান মে হ্যাভ আ লট অফ মানি। জাকিরের বরিশালে একটা বাড়ি থাকতে পারে, জাকির মে হ্যাভ আ হাউস ইন বরিশাল। আমার সাবজেক্ট থার্ড পার্সন হলে আমরা জানি হ্যাভ এর জায়গায় হ্যাজ বসে, কিন্তু এখানে কিন্তু সেটা হবে না। এখানে আমার মে ভার্বের পরে ওই হ্যাভ ভার্বটা বসতে, তো মে কি মডাল অক্সিলারি ভার্ব, মডাল ভার্বের পর মেইন ভার্বের বেস ফর্ম বা রুট ফর্ম বসে। হ্যাজ হচ্ছে ভার্বের থার্ড পার্সন ফর্ম, হ্যাভ হচ্ছে বেস ফর্ম। তো হ্যাভ বসবে সে যে সাবজেক্টই হোক না কেন, হ্যাঁ। জাকির মে হ্যাভ আ হাউস ইন বরিশাল। করিমের একজন বোন থাকতে পারে, করিম মে হ্যাভ আ সিস্টার। রতনের তিতুমির কলেজে একজন বন্ধু থাকতে পারে, রতন মে হ্যাভ আ ফ্রেন্ড অ্যাট তিতুমির কলেজ। তাহলে হ্যাভ এর মানে কি কারো অধিকারে থাকা বা কারো মালিকানায় কোনো কিছু থাকা বোঝে। এরপর দেখেন, বাংলা ক্রিয়ার ক্রিয়ার পর যেতে পারে কথাটির ইংরেজি মে বি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। মানে এই জিনিসটা হচ্ছে মূলত, আমি এখন আপনাদের প্যাসিভ ভয়েস করাইনি, এগুলো হচ্ছে মে এর প্যাসিভের কিছু সেন্টেন্স। প্যাসিভ মানে কি, এই সমস্ত সেন্টেন্স গুলোতে আমার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা হচ্ছে নিষ্ক্রিয়, সাবজেক্টটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। অর্থাৎ সাবজেক্ট এখানে কাজ করতে পারে না, সাবজেক্ট যে সেন্টেন্সে কাজ করতে পারে না, এবং সেটা যদি মডালের সেন্টেন্স হয় তাহলে এই মডেলের পরে বি প্লাস ভি থ্রি বসে, মেইন যে ভার্ব তার পাস্ট পার্টিসিপল ভি থ্রি। যেমন আজ চাঁদ দেখা যেতে পারে, দ্য মুন মে বি সিন টুডে। সাবজেক্টটা কি চাঁদ, দ্য মুন। তাহলে এইটা নিষ্ক্রিয় ইনঅ্যাক্টিভ। আমি যদি বলতাম আমরা আজ চাঁদ দেখতে পারি, তাহলে খুব সহজ, উই মে সি দ্য মুন টুডে, এরকম বলতে পারতাম, উই মে সি দ্য মুন টুডে। বাট বলছে আজ চাঁদ দেখা যেতে পারে, তাহলে চাঁদটা আমার সাবজেক্ট, অর্থাৎ নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ সাবজেক্ট আমার এই জায়গাটাতে আছে। তাহলে আমার ইংলিশটা কি হবে, দ্য মুন মে বি প্লাস ভি থ্রি সিং টুডে। বাড়িটি বেশি দামে বিক্রি করা যেতে পারে। এমন প্রত্যেকটা সেন্টেন্সে আপনি সাবজেক্টের দিকে ফোকাস করেন, দেখেন এই সাবজেক্ট কোনো কাজ করে না, কাজটা অন্য কেউ করবে, বাট এই সাবজেক্টটাকে মেনশন করা হচ্ছে অ্যাজ এ ইনঅ্যাক্টিভ সাবজেক্ট। দ্য থিপ, দ্য হাউস, দ্য স্টোরি, দ্য ব্যানানা, দোজ আর ইনঅ্যাক্টিভ সাবজেক্ট। কাজটা কিন্তু অন্য কারো দ্বারা হবে, যার দ্বারা হবে তাকে এখানে লেখা নেই, তাকে এখানে মেনশন করা নেই। তো বলছে দ্য হাউস মে বি সোল্ড এট হাই প্রাইস, মে বি প্লাস সেলের পাস পার্টিসিপল সোল্ড। বাড়িটি বেশি দামে বিক্রি করা যেতে পারে, চোরটিকে আর শাস্তি দেওয়া যেতে পারে। অর্থাৎ চোরটি কিছু করবে না, চোরটি ইনঅ্যাক্টিভ। শাস্তি কারা দিবে, আমরা দিব, মানুষেরা দিবে। তাহলে আমার ইংলিশটা কি হবে, দ্য থিপ মে বি ফানিশ টুডে, দ্য থিপ মে বি প্লাস ভি থ্রি মে বি ফানিশ টুডে। গল্পটি আজ বলা যেতে পারে, দ্য স্টোরি মে বি টোল্ড টুডে। টেলের পাস্ট পার্টিসিপল কি টোল্ড, দ্য স্টোরি মে বি টোল্ড টুডে। কলাটি আজ খাওয়া যেতে পারে, দ্য ব্যানানা মে বি ইটেন টুডে, ইটের পাস্ট পার্টিসিপল ইটেন। তাহলে এখানে প্রত্যেকটা সেন্টেন্সে আমার সাবজেক্ট হচ্ছে ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয়, এবং এগুলো প্যাসিভের সেন্টেন্স। মেইন ভার্বটা কিন্তু পাস্ট পার্টিসিপল, সিন, সোল্ড, পানিশ, টোল্ড, ইটেন, দোজ আর দ্য ফর্ম অফ পাস্ট পার্টিসিপল। এরপর দেখেন, কোন রকম ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্যে মে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ এই জায়গাটাতে আমাদের আবার মে এর ব্যবহার হয়, সেটা হচ্ছে অপটাটিভ সেন্টেন্স। অর্থাৎ কাউকে উইশ করা অর্থে, কাউকে শুভকামনা জানানো অর্থে আমার এই মে ভার্বের ব্যবহার হয়। যেমন তুমি জীবনে সুখী হও, মে ইউ বি হ্যাপি ইন লাইফ। আল্লাহ তোমার ভালো করুন, মে আল্লাহ ব্লেস ইউ। জীবনে তোমার উন্নতি হোক, মে ইউ প্রসপার ইন লাইফ। তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং। তুমি শান্তিতে বসবাস করো, মে ইউ লিভ ইন পিস। এই মেয়েটা আগে আসবে, দেন আমার একটা করে সাবজেক্ট, দেন এখানে দেখেন বি, প্লেস, প্রসপার, লিভ, এগুলো ভার্ব আবার এখানে ইউজ হচ্ছে। তো এরকম ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্যে এই মেয়েটাকে আমরা ব্যবহার করতে পারি অ্যাজ আ অপটাটিভ সেন্টেন্স। এরপর দেখেন, ক্রিয়ার পর থাকতে পারে বা মানে থাকতে পারে বলতে আপনার এটা হচ্ছে পারফেক্টের একটা সেন্স দেয়। যেমন আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে মডাল দিয়ে ঠিক কতগুলো সেন্টেন্স তৈরি করা যায়, সেখানে একটার পরিবর্তে আরেকটা বসালে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স করতে পারি। এবং সেই জায়গাটাতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে শুড হ্যাভ প্লাস ভি থ্রি, যেমন হি শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল। তো এই এই সেম স্ট্রাকচার এখানে শুডের পরিবর্তে জাস্ট মে হ্যাভ প্লাস ভি থ্রি। যেমন কেউ কোনো কিছু করে থাকতে পারে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স আছে না, উইল হ্যাভ প্লাস ভি থ্রি, ওইটার যে মিনিং দেয় ঠিক সেম মিনিংটা দেয়। অর্থাৎ কোনো কিছু হয়ে থাকবে বা করে থাকবে, অনুমানের উপর থাকে, বাট উইল ব্যবহার করলে সেই অনুমানটা, অনুমানের পার্সেন্টেজটা বেশি থাকে, 90%,
5% এরকম থাকে। মে ব্যবহার করলে এটা 50% এরকম আসে। এগুলো সিচুয়েশনের উপর ডিপেন্ড করে হয়। যেমন দেখেন, রতন তোমাকে দেখে থাকতে পারে, মানে হয়তো রতন তোমাকে দেখেছে, আবার নাও দেখতে পারে। সো রতন মে হ্যাভ সিন ইউ, তুমি গল্পটি শুনে থাকতে পারো। ইউ মে হ্যাভ হার্ড দ্য স্টোরি, সে কাজটি করে থাকতে পারে। হি মে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমরা জাকির হোসেনের নাম শুনে থাকতে পারো। ইউ মে হ্যাভ হার্ড দ্য নেম অফ জাকির হোসেন, অর্থাৎ হয়তো তোমরা জাকির হোসেনের নামটা শুনেছো। অর্থাৎ মে হ্যাভ প্লাস ভি3, এগুলো কিন্তু প্যাসিভ না, অ্যাক্টিভ পারফেক্ট টেন্সের একটা সেন্স দেয়। ফিউচার পারফেক্টটা যেমন ওই রকম মানে মে হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, কুড হ্যাভ, এগুলো ব্যবহার করা যায়, এদের পরে ভি3 ব্যবহার করা যায়। লিপি রহিমের কাছে বইটি চেয়ে থাকতে পারে। লিপি মে হ্যাভ ওয়ান্টেড অর আস্কড দ্য বুক টু রহিম, লিপি মে হ্যাভ ওয়ান্টেড অর আস্কড দ্য বুক টু রহিম। সেরকম ভাবে মে হ্যাভ প্লাস ভি3। এই যে মে এর যে ব্যবহারটা, এই মেয়ের পরিবর্তে মাইট আপনি ব্যবহার করতে পারেন যখন এটা লেস পসিবিলিটি বোঝাবে, অর্থাৎ 30% পসিবিলিটি, বা আহ, আজ বৃষ্টি হতেও পারে, হতেও পারতো, এই ধরনের মিনিং যদি দেয়। ইট মাইট রেইন টুডে, সে আজ আসতেও পারতো। হি মাইট কাম টুডে, এইসব জায়গায় মাইটের ব্যবহার হয় মেয়ের পরিবর্তে। কম পসিবিলিটি বা পাস্ট পসিবিলিটি বোঝানোর জন্য মূলত মাইটের ব্যবহারটা হয়। তো এই মে ভার্বটাকে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করে ফেলবেন। এখন আমি আরেকটা ভার্ব দেখাবো, সেটা হচ্ছে ইউজ টু। বুঝতে পারছেন আমি কি বললাম? আমি এই স্লাইডটা দিলে আলাদা আলাদা করে এগুলো জি একটু জি প্র্যাকটিস করবেন। স্যার, এগুলো তো আপনার বুকেও আছে না? হ্যাঁ, বইতে আছে এগুলো। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছিলাম আপনার বইতেও আছে। ঠিক আছে স্যার। এরপর দেখেন, আরেকটা স্যার, সাথে একটু আসলে। আরেকটা ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। ক্লাস যেদিন হবে আপনার নোটিশ পেয়ে যাবেন, তার আগে আমি 2 ঘন্টা 3 ঘন্টা আগে নোটিশ দিয়ে দিই যে আজকে ক্লাস হলে বা আজকে ক্লাস হবে, আমি নোটিশ দিয়ে দিই আগে থেকে। দেখেন, বোঝার চেষ্টা করেন, একদিন বাদে একদিন ক্লাস হয় আপনাদের, এইভাবে টাইম মেনটেন করে ক্লাস করবেন। আহ, আর এই সপ্তাহে রুটিনটা আপনাদের একটু ওলটপালট হয়ে গেছে, নেক্সট উইক থেকে আবার ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তো এরপর হচ্ছে আমরা ইউজ টু ভার্বের ব্যবহার করব। দেখেন, ইউজ টু ভার্বের ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি এটা একটু ভালোভাবে বুঝতে হবে, এটা একটু ডিফারেন্ট। দেখেন, প্রতিটি মানুষেরই কিছু না কিছু অভ্যাস আছে, আর এই অভ্যাসগুলোর মধ্যে কোনো অভ্যাস অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই, আবার কোনো অভ্যাস অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বোঝায়, আবার কোনো অভ্যাস ভবিষ্যতে হয়ে যাবে। যেমন সে প্রত্যহ কোরআন পড়তে অভ্যস্ত, আমি গল্প করতে অভ্যস্ত। সরি, সে প্রত্যহ কোরআন পড়তো, আমি গল্প করতে অভ্যস্ত। পলি নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। এই যে ডিফারেন্ট কাইন্ড অফ সেন্স, ডিফারেন্ট কাইন্ড অফ সেন্স মানে কি? ডিফারেন্ট কাইন্ড অফ সেন্স মানে হচ্ছে আপনার অতীতে কেউ কোনো কাজ করতো, অতীতের কারো কোনো কাজ করার অভ্যাস ছিল, আবার অতীত থেকে শুরু করে বর্তমান সময়ে কেউ কোনো কাজ করে থাকে, কেউ কোনো কাজ করতে অভ্যস্ত, আবার বর্তমান থেকে শুরু করে ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। এই যে তিনটা সেন্স, এই তিনটা সেন্সকে ডিসক্রাইব করার জন্য আপনার এই ইউজ টু ভার্বের ব্যবহারই করতে হবে। অন্য কোনো ওয়েতে, অন্য কোনো ভার্ব দিয়ে কিন্তু আপনি এই ধরনের কথাগুলো ইংলিশে বলতে পারবেন না, নিতে পারবেন না। কি বললাম? সে প্রত্যহ কোরআন পড়তো, আমি গল্প করতে অভ্যস্ত, পলি নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। এগুলো সবই ইউজ টু ভার্বের ব্যবহার করে আমাদেরকে করতে হবে। যেমন এ ধরনের বাক্যগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, এবং কিভাবে ইংরেজিতে করতে হয় সেটা আমাদের জানা প্রয়োজন। তো খেয়াল করেন, ইউজ টুটাকেও আমরা মডাল অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ব্যবহার করছি। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। যেমন মনিরা প্রত্যহ সকালে কোরআন পড়তো, মনিরা ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং। তো ইউজ টু, সাবজেক্ট মনিরা, দেন ইউজ টু, এটা মডাল অক্সিলারি, দেন রিড ভার্বের প্রেজেন্ট ফর্ম। ছাত্র জীবনে আমি একটানা 8 ঘন্টা পড়তাম। I used to study 8 hours at a stretch during my student life. Used to study. সে প্রতি সোমবার আমাকে লিখতো। She used to write me every Monday. তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত। They used to go to the sea beach every year. They used to go to the sea beach every year. আলিম সকালে ঘুমাতো। আলিম used to sleep in the morning. আলিম used to sleep in the morning. তাহলে এগুলো কিভাবে হচ্ছে? ফার্স্ট এ সাবজেক্ট, দেন ইউজ টু, দেন মেইন ভার্বের বেস ফর্ম। বেস মেইন ভার্ব গুলো কি? রিড, স্টাডি, রাইট, গো, স্লিপ।
যে অতীতে কেউ কোনো কিছু করতো, অতীতে কেউ কোনো কাজে অভ্যস্ত ছিল, এই বিষয়গুলোকে মেনশন করার জন্য বা বোঝানোর জন্য আমরা ইউজ টু ভার্বের ব্যবহার করব। এরপর এই সেন্টেন্স গুলো আমাদের কিন্তু সেন্টেন্স শুধু তৈরি করলে হবে না, একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করে ডাবল ইউএস যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স করা শিখতে হয়। তাহলে এইগুলো যখন আপনি নেগেটিভ করবেন, এখানে যেহেতু মডাল অক্সিলারি ভার্ব ইউজ টু, সো আপনি ইউজ এর সাথে নট বসাতে পারেন, ইউজ নট টু ব্যবহার করে সেন্টেন্স গুলোকে নেগেটিভ করতে পারেন। অথবা আরেকটা নিয়ম আছে নেগেটিভ করার, এবং সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলো, এটা ওয়ান কাইন্ডস অফ পাস্ট পাস্ট টেন্সের ক্যাটাগরির ভিতর পড়ে। সো পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোকে আপনি যেভাবে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করেন, অর্থাৎ ডিড এর ব্যবহার করে, টেন্সের ক্লাস আমি শিখিয়েছিলাম, সেইভাবেও এই সেন্টেন্স গুলোকে আপনারা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে পারেন। যেহেতু এটাকে মডাল ভার্ব হিসাবে নিচ্ছি, তো মডালের সাথে নট বসালে নেগেটিভ হয়, ক্যান নট, কুড নট, সেরকম ইউজ নট টু বলতে পারেন, বাট পাস্ট টেন্স গুলোকে যেভাবে নেগেটিভ করতে হয় বা ইন্টারোগেটিভ করতে হয় সেভাবেও এটা করা যায়। কিভাবে? আমি ধূমপান করতাম না, আই ইউজ নট টু স্মোক, অর ইউ ক্যান সে আই ডিডেন্ট ইউজ টু স্মোক। মনি গান শুনতো না, মনি ইউজ নট টু লিসেন টু মিউজিক, আর মনি ডিডেন্ট ইউজ টু লিসেন টু মিউজিক। রনি কখনো টিভি দেখতো না, রনি নেভার ইউজ টু ওয়াচ টিভি, আর রনি ডিড নেভার ইউজ টু ওয়াচ টিভি। রনি নেভার ইউজ টু ওয়াচ টিভি, আর রনি ডিড নেভার ইউজ টু ওয়াচ টিভি। রনি টিভি দেখতো না। যখন আপনি এগুলো ইন্টারোগেটিভ করবেন, ডিডটাকে সাবজেক্টের আগে আনবেন, এবং ইউজড আর হবে না, ডিড বসালে কিন্তু ইউজ থাকবে না, ইউজ হয়ে যাবে, এটা প্রেজেন্টে চলে আসবে। যেমন তুমি কি নদীতে সাঁতার কাটতে পারো না, সাঁতার কাটতে, ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার। তুমি কি নদীতে সাঁতার কাটতে, ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার। ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার। নীলু কি সকালে ঘুমাতো, ডিড নীলু ইউজ টু স্লিপ এট মর্নিং। ডিড নীলু ইউজ টু স্লিপ এট মর্নিং। নীলু কি সকালে ঘুমাতো। তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন, ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি। ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি। তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন, ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি। তো এইভাবে এই সেন্টেন্স গুলো হয়, অর্থাৎ অতীতে কেউ কোনো কিছু করতো, আমার ইউজ টু ভার্বের ব্যবহার হয়। এখানে আরেকটা স্ট্রাকচার দেখেন, সেটা হচ্ছে অতীত থেকে শুরু করে বর্তমান সময়ে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত আছে। অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কেউ কোনো কাজ করতে অভ্যস্ত আছে। এই জায়গাটাতে আমার সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে অ্যাম ইজ আর ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ এটা কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক ওই একই স্ট্রাকচার, শুধুমাত্র আমাদের ভিতরে ইউজ টু নামে একটা শব্দ যুক্ত হচ্ছে। কি নামে? ইউজ টু, এই নামে একটা শব্দ আমাদের ভিতরে যুক্ত হচ্ছে। তো এই জিনিসটাকে বা এই বিষয়গুলোকে আমাদের একটু ভালোভাবে অনুধাবন করতে হবে, ভালোভাবে বুঝতে হবে। সেটা কি? সেটা হচ্ছে অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কেউ কোনো কাজে অভ্যস্ত। যেমন সে প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত, হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরিডে। সেন্টেন্সটা কি বলছে? হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরিডে, সে প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত। জাকির প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত, জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং। জাকির প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত। আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত, উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড, আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত। আমি প্রতি রাতে গান শুনতে অভ্যস্ত, আই এম ইউজ টু লিসনিং টু সং এভরি নাইট। আমি প্রতি রাতে গান শুনতে অভ্যস্ত, আই এম ইউজ টু লিসনিং টু সং এভরি নাইট। সো এই জায়গাটাতে আমার মূলত এই ইউজ টু ভার্বের ব্যবহারটা হয়ে থাকে। কোথায়? অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কেউ কোনো কাজ করতে অভ্যস্ত। এখন এইখানে আরেকটা বিষয় একটু বোঝার চেষ্টা করেন, এর আগের যে সেন্টেন্স গুলো ছিল সেখানে আমরা নেগেটিভ করেছি বা ইন্টারোগেটিভ করেছি ডিডের ব্যবহার করে, অর্থাৎ পাস্ট টেন্সের সেন্টেন্স গুলোকে যেভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয় সেই ওয়েটা ফলো করে। বাট এই জায়গাটাতে
এই জায়গাটাতে আপনি যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে চান তাহলে কিভাবে করবেন? এখানে যেহেতু মেইন সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, সেটা কি এই অ্যাম ইজ আর, তাহলে এই সেন্টেন্স গুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করা কিন্তু তুলনামূলক সহজ। আপনি যদি এই অ্যাম ইজ আর এর সাথেই নট ইউজ করেন তাহলে সেন্টেন্স নেগেটিভ হয়ে যাবে বা ইন্টারোগেটিভ হয়ে যাবে। যেমন হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরি ডে। এখন আমি যদি বলি সে প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত নয়, তাহলে হি ইজ নট ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরিডে। তাহলে আমি যদি বলি সে কি প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত, তাহলে ইজ হি ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরিডে, তাই না? তাহলে দেখেন কিভাবে এটা হচ্ছে। লুনা, এগুলো কিন্তু খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স। বাংলায় কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্স গুলো হর হামেশা আমাদের ডে টু ডে লাইফে প্রচুর বলে থাকি, বাট ইংলিশে প্রপার প্র্যাকটিস না থাকার কারণে, এই বিষয়গুলো সম্পর্কে, এই স্ট্রাকচার গুলো সম্পর্কে প্রপার কনসেপ্ট ধারণা না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। তাহলে কি বলছে? লুনা ছেলেদের সাথে গল্প করতে অভ্যস্ত নয়। লুনা ইজেন্ট ইউজ টু গসিপিং উইথ বয়েজ। তারা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নয়। দে আরেন্ট ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। দে আরেন্ট ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। তারা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নয়। জাকির সাহেব ভাত খেতে অভ্যস্ত নয়। মিস্টার জাকির ইজেন্ট ইউজ টু ইটিং রাইস। মিস্টার জাকির ইজেন্ট ইউজ টু ইটিং রাইস। জাকির সাহেব ভাত খেতে অভ্যস্ত নয়। মিস্টার জাকির ইজেন্ট ইউজ টু ইটিং রাইস। এরপর কি বলছে দেখেন, যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন, জাস্ট ওই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসবে। যেমন, করিম সাহেব কি ভ্রমণের সময় ঘুমাতে অভ্যস্ত? ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি? ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি? করিম সাহেব কি ভ্রমণের সময় ঘুমাতে অভ্যস্ত? ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি? হ্যাঁ, তারা কি রাত জেগে পড়তে অভ্যস্ত? আর দে ইউজ টু, are they used to studying keeping up late? Are they used to studying keeping up late? তারা কি রাত জেগে পড়তে অভ্যস্ত? Are they used to studying keeping up late? হ্যাঁ, তারা কি, তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? Are you used to gossiping with girls? Are you used to gossiping with girls? তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? Are you used to gossiping with girls? তাহলে am is are used to প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অতীতে, অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কেউ কোনো কাজ করতে অভ্যস্ত, এটা বোঝায়। আরেকটা হচ্ছে, আমার ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে, সেটার স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল গেট ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। সাবজেক্ট প্লাস উইল গেট ইউজ টু মানেটা কি? এটা আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে না, যেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এটা সেম স্ট্রাকচার, মানে যে উইল গেট আপনারা যেটা দেখছেন, এই গেটের পরিবর্তে আপনি উইল বি এর ব্যবহার করতে পারেন। গেট ও বি ভার্বের কাজ করে। গেট হচ্ছে মোস্ট পাওয়ারফুল একটা ভার্ব। এই গেট ভার্বের প্রায় 200 রকমের অর্থ বা মিনিং আছে। এটা খুবই পাওয়ারফুল একটা ভার্ব। তো এই গেটের পরিবর্তে আপনি বি বসাতে পারেন। সো উইল গেট ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ ভবিষ্যতে কেউ কোনো কাজে অভ্যস্ত হয়ে যাবে। বিষয়টা কেমন? একটু এই জায়গাটা বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে একটু নেওয়ার চেষ্টা করেন। ভবিষ্যতে কেউ কোনো কাজে অভ্যস্ত হবে মানে কি? মনে করেন আপনি শহরে থাকেন, হঠাৎ গ্রামে আসছেন, ছুটিতে কিছুদিন থাকবেন। এখন আপনার গ্রামে নদীতে গোসল করতে হবে বা পুকুরে গোসল করতে হবে, সে অভ্যাস আপনার নেই। তো একজন আপনাকে বলছে, আপনার দাদা বা আপনার নানা আপনাকে বলছে যে তুমি নদীতে গোসল করতে যাও, করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। অথবা আপনি একটা চাকরি পেয়েছেন এবং চাকরিটা আপনার বাসা থেকে অনেক দূরে, আপনি সেটা করতে যাচ্ছেন না। আপনার আব্বু বা আম্মু বলছে তুমি যেতে থাকো অফিসে, চাকরিটা করো, তুমি যেতে যেতে অভ্যস্ত হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। তো এই যে কোনো কাজে অভ্যাস হয়ে যাবে, এইটা মেনশন করার জন্য বা এইটা বোঝানোর জন্য আমাদের মূলত উইল গেট ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এই ইউজ টু ভার্বের কিন্তু এই তিনটা সেন্সেই ব্যবহার হয়, অন্য কোনো সেন্স না। অতীতে কেউ কোনো কাজ করতো, অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কোনো কাজ করতে অভ্যস্ত কেউ, আর ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। যেমন মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। মিলন উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার। জাকির খুব শীঘ্রই দিনে 10 ঘন্টা কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। জাকির উইল সুন গেট ইউজ টু ওয়ার্কিং 10 আওয়ার্স আ ডে। এখানে যে সুন দেখছেন, শীঘ্রই, এটা একটা অ্যাডভার্ব। একটা অ্যাডভার্ব সেন্টেন্সের যে কোনো জায়গায় বসতে পারে, অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝে বসতে পারে, সেন্টেন্সের শুরুতে বসতে পারে, শেষে বসতে পারে। অ্যাডভার্ব সেন্টেন্সের যে কোনো জায়গায় বসতে পারে, তো এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই।
তাহলে আমি যেটা বলছি আপনাদেরকে সেটা কি, সেটা হচ্ছে যে ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে, উইল গেট ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। যেমন তুমি তাড়াতাড়ি গোলমালের মধ্যে ঘুমাতে অভ্যস্ত হয়ে যাবে, ইউ উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক, সরি ইউ উইল গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজ। তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে, দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক। তুমি 2 মাসের মধ্যে বরিশালে থাকতে অভ্যস্ত হয়ে যাবে, you will get used to staying in Borishal within 2 months. You will get used to staying in Borishal within 2 months. তুমি 2 মাসের মধ্যে বরিশালে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। তাহলে এই ইউজ টু ভার্বের ব্যবহারটা আপনাদের একটু ভালোভাবে জানতে হবে, ভালোভাবে শিখতে হবে। 3টা সেন্সের উপর আমি এখানে দেখালাম ইউজ টু ভার্বটাকে। সেটা হচ্ছে কি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। প্রথমত বলছি যে অতীতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত, যেমন সে অফিসে যেতে অভ্যস্ত। তাহলে সেন্টেন্সের ইংলিশটা আমি কিভাবে করছি, হি ইউজ টু গো টু অফিস এভরিডে, অর্থাৎ সে প্রতিদিন অফিসে যেতে অভ্যস্ত ছিল। এখন আমি এই জায়গাটায় আমি আপনাদেরকে বললাম যে এই সেন্টেন্সটাকে আপনি যখন নেগেটিভ করবেন, তো নেগেটিভ করার জন্য আপনাকে কি করতে হবে, ডিডের ব্যবহার করতে হবে, যে হি ডিডেন্ট ইউজ টু হি ডিডেন্ট ইউজ টু ডিডেন্ট ইউজ টু, ইউজড হবে না, ইউজ টু গো টু অফিস এভরিডে। এভরিডে সে অফিসে যেতে অভ্যস্ত নয়, তাহলে সে কি প্রতিদিন অফিসে যেতে অভ্যস্ত, ডিড হি ইউজ টু go to office every day? Did he used to go to office every day? সে কি অফিসে যেতে অভ্যস্ত ছিল, সে কি অফিসে যেতে অভ্যস্ত ছিল না। নেগেটিভ ইন্টারোগেটিভটা কি, একটা সেন্টেন্স তৈরি করলে হবে না, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, ইউজ টু গো টু অফিস এভরিডে। সো এইভাবে এই সেন্টেন্স গুলোকে আপনারা তৈরি করতে পারেন। এবার দেখেন, এবার আরেকটা সেন্টেন্স কি বলছে, যে অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কেউ কোনো কাজ করতে অভ্যস্ত, সেগুলোকে আমরা ইংলিশে কিভাবে করতে পারি বা কিভাবে নিতে পারি। যেমন দেখেন, বোঝার চেষ্টা করেন, এই জায়গাটাতে হি ইজ ইউজ টু গোয়িং টু অফিস এভরিডে। তাহলে এইটা যখন আমরা নেগেটিভ করব, যেহেতু আমার এখানে মেইন সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব আছে, তাহলে নেগেটিভ করতে গেলে হি ইজেন্ট, মানে সে অফিসে যেতে অভ্যস্ত, হি ইজেন্ট ইউজ টু গোয়িং টু অফিস এভরিডে। এবার ইন্ট্রোগেটিভ আমরা কিভাবে করব, জাস্ট ইজটা আগে আনবো, ইজ হি ইউজ টু গোয়িং টু অফিস এভরিডে। একটা হচ্ছে নেগেটিভ ইন্ট্রোগেটিভ, সেটা হচ্ছে ইজেন্ট হি ইউজ টু গোয়িং টু অফিস এভরিডে। তো এই হচ্ছে আমার টোটাল সেন্টেন্স গুলো, অর্থাৎ অতীতে কেউ কোনো কাজ করতো বা করতে অভ্যস্ত ছিল, এইগুলো আহ এবং অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কেউ কোনো কাজ করতে অভ্যস্ত আছে, আর ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে, এইটা মেনশন করার জন্য হি উইল গেট ইউজ টু গোয়িং টু অফিস, হি উইল গেট ইউজ টু গোয়িং টু অফিস। হ্যাঁ, তাহলে সে অভ্যস্ত হবে না, ওন, হি উইল নট কে কন্ট্রাস্টে ওন বলে, হি ওন্ট গেট ইউজ টু গোয়িং টু অফিস। এটা যদি আপনি ইন্ট্রোগেটিভ করেন তাহলে উইলটা আগে আসবে, দেন সাবজেক্ট, উইল হি গেট ইউজ টু গোয়িং টু অফিস, উইল হি গেট ইউজ টু গোয়িং টু অফিস। আর একটা হচ্ছে নেগেটিভ ইন্ট্রোগেটিভ, সেটা হচ্ছে ওন্ট হি গেট ইউজ টু গোয়িং টু অফিস। এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। এইভাবে আমার এই সেন্টেন্স গুলোকে পড়া শিখতে হবে, অর্থাৎ অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কেউ কোনো কাজ করতে অভ্যস্ত, অ্যাম ইজ আর ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অতীতে কেউ কিছু করতো, ইউজ টু প্লাস ভি ওয়ান। আর ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে, উইল গেট ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে এই যে ইউজ টু ভার্বের কথা বললাম, যেটা বুঝতে পারছেন সবাই, ইউজ টু ভার্বের ব্যবহার যেটা, 3টা সেন্সে এটার ব্যবহার হয়। এই 3টা টাইম আপনাকে একটু দেখতে হবে, নিজেদের প্র্যাকটিস করতে হবে। আমি টিচার, আমি করাচ্ছি, আমি করালে হবে না, আপনাদেরকে কাজ করতে হবে। আপনারা নিজেরা যদি কাজ না করেন, নিজেরা যদি প্র্যাকটিস না করেন, তাহলে কখনো ভালোভাবে এগোতে পারবেন না। এই জায়গাগুলো ভালোভাবে ডেভেলপ করতে গেলে নিজেদেরকে কাজ করতে হবে। হ্যাঁ বল। স্ক্রিনটা আটকে গেছে। কেন স্ক্রিনটা আটকে যাচ্ছে কেন, দেখতে পারছেন না? জি ভাই, মাঝে মাঝে স্ক্রিনটা আটকে যাচ্ছে।
তাদের মধ্যে একটু মানে এরকম হচ্ছে আসলে। আচ্ছা, তাহলে আমি যে যে বিষয়গুলো বললাম, ক্লিয়ার কথাগুলো, সবকিছু বুঝতে পারছেন, নিতে পারছেন ভালোভাবে? হ্যাঁ হ্যাঁ, জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি স্যার মোটামুটি। স্যার আমাদের ক্লাসটা মানে একটু পরে দিয়ে দিলে আমাদের জন্য একটু ভালো হয়, মানে একটু পরে আমার ক্লাস থাকে, একটা ক্লাস আপলোড দিতে হয়, থাম্বলাইন দিতে হয়, সাবটাইটেল দিতে হয়, অনেক টাইম লাগে আমরা কি আপলোড। আগামীকালও ক্লাস করবো? ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন। আপনাদের এই যতগুলো ক্লাস নিয়েছে আমি পরপর সাজিয়ে দিয়েছি, যার যে ক্লাস মিস গেছে, যে যে ক্লাস করতে পারেনি, রেকর্ডেড ক্লাসগুলো দেখবেন পরপর। ঠিক আছে, প্রত্যেকে একটু দেখবেন। আর এই ইউজ টু ভার্ব এবং আরেকটা কি ভার্ব দেখালাম আমি, মে, মে ভার্ব যেটা, এটা একটু করবেন। আরেকটা ভার্বে আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে উড ভার্বের ব্যবহার। এইটা আপনাদেরকে একটু জানতে হবে, একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। এই উড, এটা এটা খুবই ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে, খুবই ডিফারেন্ট কাইন্ডস অফ মিনিং এই ভার্বটা দিয়ে থাকে। যেমন দেখেন, উড হচ্ছে মূলত মডাল অক্সিলারি ভার্ব। সাধারণত এই ভার্বগুলো মনের বিভিন্ন ভাব প্রকাশের জন্য ব্যবহৃত হয়। এবং এই উড মানে এতটা ক্রিটিক্যাল, এতটা মিক্সড একটা ভার্ব, এটা পাস্ট অ্যাবিলিটিও প্রকাশ করে, আবার ফিউচার পসিবিলিটিও প্রকাশ করতে পারে। যেমন দেখেন, আই উড গো টু ঢাকা নেক্সট মান্থ, এই সেন্টেন্সের বাংলা অর্থ কি জানেন? আমি আগামী মাসে ঢাকা যাচ্ছি। বাংলা অর্থ এরকম, বা আমি আগামী মাসে ঢাকা যাব। এখন আপনি বলতে পারেন উড ব্যবহার করবো কারণ আমি তো উইলের ব্যবহার করতে পারি, আই উইল গো। উড কেন? দেখেন এইখানে একটা পসিবিলিটি, একটা সম্ভাবনার মান আছে, একটা লেভেল, পার্সেন্টেজ থাকে। ইউ উড ফাইন্ড অল ফ্লাওয়ার্স ফ্রম দ্য মার্কেট, তুমি এই বাজার থেকে সমস্ত ফুল খুঁজে পেতে পারো। ইউ উড গেট অল ক্লিয়ার কনসেপ্ট ফ্রম দিস লেসন, তুমি এই লেসন থেকে সকল ক্লিয়ার কনসেপ্ট গুলো পেতে পারো। এই উড হচ্ছে একটা মানে মানের উপর থাকে। অর্থাৎ আমি যদি বলি পসিবিলিটি অর্থে, সম্ভাবনা অর্থে, উইল এবং মাস্ট, আমার কথাটা মনে রাখবেন, উইল এবং মাস্ট 100% পসিবিলিটি প্রকাশ করে। উড এটা 90% পসিবিলিটি প্রকাশ করে। মে এটা 50% পসিবিলিটি প্রকাশ করে। মাইট 30% পসিবিলিটি প্রকাশ করে। যেমন আমি যদি বলি আজ বৃষ্টি হবে, ইস ইট মাস্ট রেইন টুডে, অর ইট উইল রেইন টুডে। আজ বৃষ্টি হতে পারে, মানে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইট উড রেইন টুডে, আজ বৃষ্টি হতেও পারে। ইট মে রেইন টুডে, হওয়ার সম্ভাবনা 50%। আজ বৃষ্টি হতেও পারতো, ইট মাইট রেইন টুডে। ঠিক আছে, তো এরকম একটা পসিবিলিটি বোঝায়। উইল এবং মাস্ট 100% পসিবিলিটি দেয়, উড 90% পসিবিলিটি দেয়, মে 50% পসিবিলিটি দেয়, মাইট 30% পসিবিলিটি দেয়। একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায় সিচুয়েশন অনুযায়ী। একটা কাজ হবে বা কাজটা ঘটবে, ঘটার সম্ভাবনা কতটুকু, এইটার উপর ডিপেন্ড করে লিখতে হবে যে উইল বসবে, মাস্ট বসবে, উড বসবে, মে বসবে, না মাইট বসবে। এছাড়া উডের আরেকটা ব্যবহার কি, ভদ্রতার সাথে রিকোয়েস্ট করা বোঝাতে। যেমন উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, দয়া করে আমাকে কিছু টাকা ধার দিবেন। উড ইউ প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, উড ইউ প্লিজ গো উইথ মি। রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশন, এর জন্য কিন্তু উডের ব্যবহারটা হয়। এছাড়া দেখেন, ভদ্রভাবে কোনো কিছু চাওয়ার জন্য, যেমন আমি তোমার কাছে এটা চাই, আই ওয়ান্ট ফ্রম ইউ অ্যাবাউট দিস থিংস। সো ওয়ান্ট হচ্ছে একটা ইনফর্মাল মিনিং দেয়। ওয়ান্টের পরিবর্তে যদি উড লাইক টু ব্যবহার করেন, সেটা বেশি ফর্মাল হয়, বেশি পলাইটনেস প্রকাশ পায়। আমি কিছু বলতে চাই, আই ওয়ান্ট টু সে সামথিং, এই ওয়ান্ট টু সে সামথিং মানে ব্যক্তি নিজের ইচ্ছে বা জোর করে বলা। ইফ ইউ সে দ্যাট আই উড লাইক টু সে সামথিং, দ্যাট উইল বি বেটার, আই উড লাইক টু ডিসকাস দ্য ম্যাটার। উড ইউ লাইক টু সে সামথিং, উড ইউ লাইক টু টক উইথ মি, উড ইউ লাইক টু রিড উইথ মি। এই উড হচ্ছে পলাইটনেস বা মোর ফর্মাল মিনিং দিয়ে থাকে। এছাড়া উডের আরেকটা ব্যবহার হচ্ছে উড ইউ মাইন্ড প্লাস ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স হবে এখানে, পাস্ট না প্রেজেন্ট। আরেকটা হচ্ছে উড ইউ মাইন্ড প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এটা একটা ফ্রেজের কাজ করে, যে একই সেন্স দেয় দুটোই। যেমন উড ইউ মাইন্ড ইফ আই কল ইউ টু নাইট, এর বাংলা অর্থ এরকম যে আপনি কি কিছু মনে করবেন, কাউকে গুরুত্ব দেওয়ার অর্থে, কাউকে প্রাধান্য দেওয়ার অর্থে, আপনি কি কিছু মনে করবেন যদি আমি আপনাকে আজ রাতে কল করি। উড ইউ মাইন্ড ইফ আই ডু নট কাম উইথ ইউ, আপনি কি কিছু মনে করবেন যদি আমি আপনার সাথে না আসি। উড ইউ মাইন্ড ইফ আই রিড উইথ ইউ, আপনি কি কিছু মনে করবেন যদি আমি আপনার সঙ্গে না পড়ি। উড ইউ মাইন্ড ইফ আই রিড উইথ ইউ। এছাড়া এইভাবে মানে ক্লজের ব্যবহার না করে আপনি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল দিয়েও এগুলো কভার করতে পারেন। যেমন উড ইউ মাইন্ড প্লেইং ক্রিকেট উইথ আস, আমাদের সাথে ক্রিকেট খেললে কি কিছু মনে করবেন। উড ইউ মাইন্ড সিটিং উইথ দেম, তাদের সাথে বসলে কি কিছু মনে করবেন। উড ইউ মাইন্ড ডাইনিং উইথ দেম, তাদের সাথে খেলে কি কিছু মনে করবেন। উড ইউ মাইন্ড মানে কি আপনি কি কিছু মনে করবেন। উড ইউ মাইন্ড রিডিং উইথ মি, আমার সঙ্গে পড়লে কি কিছু মনে করবেন।
এরকম উড ইউ মাইন্ড প্লাস প্লেইং, সিটিং, ডাইনিং, রিডিং, অথবা উড ইউ মাইন্ড প্লাস ক্লজের ব্যবহার, ইফ আই কল ইউ টু নাইট, ইফ আই ডোন্ট কাম, ইফ আই রিড, এইভাবে। এছাড়া এই উডের আরেকটা যে ব্যবহার সেটা পাস্ট অফ উইল, উইলের পাস্ট ফর্ম হিসাবে এটা ন্যারেশনের ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্টে পরিণত করার জন্য ব্যবহৃত হয়। আমার এখানে ন্যারেশনের ক্লাস আছে, আমি ন্যারেশন করাইনি আপনাদের যদিও, বাট এই উডের মেইন ব্যবহার হচ্ছে মূলত এটা। যেমন হি সেইড দ্যাট হি উড বি গোয়িং ফর দ্য পার্টি, সে বলেছিল যে সে পার্টিতে যাচ্ছে বা যেতে থাকবে। টিনা সেইড দ্যাট শি উড কাম লেট টুডে, টিনা বলেছিল যে টিনা আজ দেরি করে আসবে। টিনা বলেছিল টিনা আজ দেরি করে আসবে, উইল না কিন্তু উড, যেহেতু আমার আগের ক্লাসটা পাস্ট টেন্সে বসাচ্ছি। রহিম সেইড দ্যাট হি উড গো টু ঢাকা নেক্সট মান্থ, রহিম বলেছিল যে সে আগামী মাসে ঢাকা যাবে। যাবে বলছি, কিন্তু এখানে আমি উডের ব্যবহার কেন করছি জানেন? এই ন্যারেশনের ডিরেক্ট কি ইনডিরেক্ট মানে কি, ন্যারেশন মানে কি আমাকে বুঝতে হবে, ন্যারেট করা। মনে করেন এ এবং বি দুইটা ব্যক্তির ভিতর কথা হচ্ছে, এ বি কে বলছে আমি আগামী মাসে ঢাকা যাব, তাহলে কি বলছে, আই উইল গো টু ঢাকা নেক্সট মান্থ, এটা এ বি কে বলছে। এবার এই কথাটা বি সি কে বলছে যে এ আমাকে বলেছিল সে আগামী মাসে ঢাকা যাবে। তো যখন বি সি কে এই কথাটা বলবে, তখন সে পাস্টে কথা বলে। ন্যারেশন হচ্ছে, ন্যারেশনের নিয়ম হচ্ছে আমার ইনডাইরেক্টে যে টেন্স থাকে, ডাইরেক্ট স্পিচ করলে তার এক টেন্স অতীতে চলে যায়, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, এরকম ভাবে এক ধাপ অতীতে চলে যায়। তো এ বি কে বলছে যে আই উইল গো টু ঢাকা টুমোরো, এটা বি যদি সি কে বলে যে এ আমাকে বলেছিল সে আগামী মাসে ঢাকা যাবে, তখন সেন্টেন্সটা এরকম হয়, হি এ সেইড দ্যাট, মানে হি সেইড দ্যাট হি উড গো টু ঢাকা টুমোরো, অর্থাৎ এই উইল এর পরিবর্তে এখানে উডের ব্যবহার হয়। এইটা হচ্ছে উডের আরেকটা ব্যবহার। আরেকটা হচ্ছে রিপিটেশন অফ পাস্ট, অতীতকালের অভ্যাসগত ঘটনা বোঝানোর জন্য আমরা মূলত ইউজ টু এর ব্যবহার করি। বাট এই ইউজ টু এর পরিবর্তে কিন্তু উড ভার্বের ব্যবহারটা আমরা করতে পারি। আমি বললাম না যে উড ভেরিয়াস টাইপস অফ মিনিং ক্রিয়েট করে, যেমন উই ইউজ টু প্লে এভরিডে, দেন আই উড গো টু মাই ফ্রেন্ড, আমরা প্রতিদিন ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম, তারপর আমি আমার বন্ধুর বাসায় যেতাম, এখানে যেতাম বোঝাচ্ছে, হ্যাঁ। আই উড ওয়াচ টিভি, আমি টিভি দেখতাম, আফটার দ্যাট আই উড কাম ব্যাক টু হোম, তারপর আমি বাসায় ফিরতাম। এরকম ভাবে উডের ব্যবহারটা হয় রিপিটেশন অফ পাস্ট, অতীতকালের অভ্যাসগত ঘটনা বোঝানোর জন্য। এছাড়া উডের আরেকটা ব্যবহার হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে। আমাদের ইংলিশে তিন প্রকার কন্ডিশনাল সেন্টেন্স আছে, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, আর একটা হচ্ছে আপনার থার্ড কন্ডিশনাল, টোটাল চারটা কন্ডিশনাল আছে। তো এই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে প্রথম ক্লাসটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, পরের ক্লাসটা ফিউচার ইন পাস্ট মুডে হয়, অর্থাৎ উড প্লাস ভি ওয়ান। যেমন ইফ আই ওয়েন্ট, যদি আমি যেতাম, হি উড কাম, তাহলে সে আসতো। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম। এটা হচ্ছে অসত্য বা আনরিয়েল কোনো কথা প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। আমি পাখিও না, আমি আকাশে উড়িও নি, কিন্তু আমি একটা ইমাজিন করছি, একটা অবাস্তব কথাকে কল্পনা করছি। ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, আই উড প্র্যাকটিস স্পোকেন ইংলিশ এভরিডে, আমি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতাম। আর একটা হচ্ছে গিভিং প্রায়োরিটি, কাউকে প্রাধান্য দিতে। যেমন উড ইট বি ওকে ইফ আই কল ইউ আফটার 10 মিনিটস, এটা কি ঠিক হবে যদি আমি আপনাকে 10 মিনিট পর কল করি? উড ইট বি ফাইন ইফ শি কাম উইথ মি, এটা কি ভালো হবে যদি সে আমার সাথে যায়? মনে করেন আপনার একটা বন্ধু, আপনার একটা ফ্রেন্ডকে আপনি কোথাও ঘুরতে নিয়ে যাবেন, এখন সে তার বাসার অনুমতি ছাড়া বের হতে পারে না। এখন আপনি তার বাসায় গিয়ে তার গার্ডিয়ানকে, তার আব্বুকে বা আম্মুকে বলছেন যে আন্টি, আমি যদি ওকে একটু নিয়ে যাই কোনো সমস্যা হবে? ওকে নিয়ে গেলে কি কিছু হবে? বা ওকে নিয়ে গেলে কি এটা কি ঠিক হবে? ওকে নিয়ে যাওয়াটা আমার কি ঠিক হবে? এই ধরনের কথা আমরা বাংলায় বলি না? তো এটা একটা এইভাবে বলতে পারেন যে উড ইট বি ওকে, উড ইট বি ফাইন ইফ আই, ইফ শি কাম উইথ মি, যদি সে আমার সাথে যায় এটা কি ঠিক হবে, মানে কোনো সমস্যা হবে? অর্থাৎ তাকে আমি প্রাধান্য দিচ্ছি, তার কাছ থেকে আমি অনুমতি নিচ্ছি। হ্যাঁ, উড ইট বি ওকে ইফ আই কল ইউ আফটার 10 মিনিটস, এটা কি ঠিক হবে যদি আমি আপনাকে 10 মিনিট পর কল দিই, তাহলে কি ভালো হবে? বিষয়টা হচ্ছে এরকম। তো এইভাবে এই উড ভার্বের ব্যবহারটা আপনারা কাভার করে ফেলবেন। কথা বুঝতে পারছেন কি বললাম? এটা ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং দেয়, এটা খুবই ইম্পর্টেন্ট।